আরে আপনি কি করছেন? ফটোগ্রাফি। ফটোগ্রাফি? এটা কি মেয়েদের কাজ নাকি? কেন, মেয়েরা ফটোগ্রাফি করতে পারে না? না, ফটোগ্রাফি তো সব ছেলেরা করে। কে বললো? আমি তো প্রফেশনালি কাজ করি। প্রফেশনালি মেয়েরা ফটোগ্রাফি করে? হ্যাঁ। এটা সত্যি? হ্যাঁ। কোথা থেকে আপনি বিদেশে ছিলেন, ইউক্রেনে ছিলেন? আমার প্রথম যে ক্যামেরা 200D ওইটা ইউক্রেনের। তো পড়াশোনার থ্রুতে ওইখানে যাওয়া। এই পেশাতে একজন ফিমেল হিসেবে কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছেন? প্রতিবন্ধকতা বলতে হ্যাঁ আছে, নাই যে এমন না। আমার রিলেটিভের কাছ থেকে অনেক কথা শুনছি, অনেক ছেলে ফটোগ্রাফাররাও কথা শুনাইছে। একটা সময় মনে হইতো যে না ভাই ফটোগ্রাফিটা ছেড়ে দিই। যে মানুষগুলো আমাকে একটা টাইমে বলতো যে না ওই যে প্রাইমারি স্কুলে টিচার হওয়াটাই ভালো ছিল, ওই মানুষগুলো এখন আমাকে নিয়ে গর্ব করে। এই পেশাতে কষ্ট বেশি নাকি টাকা বেশি? দুইটাই বেশি। তবে হ্যাঁ, কষ্ট আছে, কষ্টের পাশাপাশি টাকাটাও আছে। তাই যে আপনি ফিমেল দেখার আগে একটা ফটোগ্রাফার হিসেবে আমাকে বিবেচনা করেন, মানে ফিমেল না বলে অ্যাজ এ ফটোগ্রাফার হিসেবে আমাকে নেন। তো একটা সময় তো মেয়েদের স্বামীর ঘরে যেতে হবে, স্বামীর সংসার করতে হবে, এই ক্ষেত্রে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? চেষ্টা করব সাপোর্টিভ একটা ফ্যামিলি বাছাই করার জন্য। এরপরেও হচ্ছে ফটোগ্রাফিটা মানে সারা জীবন কন্টিনিউ করতে চাই। সুপ্রিয় দর্শক, এটাই সত্যি, এবার ছেলেদের পাশাপাশি মেয়েরাও ফটোগ্রাফিতে আগ্রহী হচ্ছেন। আজকে আমাদের যে কথা হয়নি বলা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি দিতি তালুকদার ত্রিনা, যিনি একজন ফিমেল ফটোগ্রাফার। আমরা তার সাথে আজকে আড্ডা দিব, জানবো তার না বলা কথা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউর পডকাস্ট যে কথা হয়নি বলা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি জয়ন্ত কুমার দাস। দিতি তালুকদার ত্রিনা, আপনাকে স্বাগত। যে কথা হয়নি বলা, কেমন আছেন? ব্যস্ততা কেমন যাচ্ছে? থ্যাংক ইউ, ভালো আছি। এখন তো ওয়েডিং সিজন চলতেছে, একটু ব্যস্ত আছি। আচ্ছা, ফটোগ্রাফিটা এটা আসলে একটু ব্যতিক্রমী পেশা। আপনি এই পেশাকে কেন বাছাই করলেন? এই পেশাকে বাছাই করার একটা কারণ হচ্ছে এটা আমার প্রফেশনের পাশাপাশি এটা আমার প্যাশন। আমি ফটোগ্রাফি করতে প্রচন্ড পরিমাণ ভালোবাসি, দ্যাটস ওয়াই এটা প্রফেশনালি নেওয়া। আপনি কি কি ফটোগ্রাফি করেন? ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, তারপরে ওয়েডিং ফটোগ্রাফি, তার পাশাপাশি হচ্ছে মিউজিক ভিডিও কভার করি, পাশাপাশি হচ্ছে আমি সরকারি বিভিন্ন প্রজেক্টগুলোতে ওইগুলাতে কাজ করি আর কি। আচ্ছা, আমরা আসলে ফটোগ্রাফিতে বা ফটোগ্রাফার হিসেবে ছেলেদের দিকে বিভিন্ন ইভেন্টে বিভিন্ন প্রোগ্রামে আমরা ছেলে ফটোগ্রাফার, সেই জায়গা থেকে আপনি একজন ফিমেল ফটোগ্রাফার, মানে এই প্রফেশনটা বাছাই করা, যেমনটা আপনি বললেন আপনি ভালো লাগা থেকে, তো আপনি মনে হচ্ছে না আপনি একটি ব্যতিক্রমী পেশায় এসেছেন? ব্যতিক্রমী বলতে এতটাও ব্যতিক্রম না, অনেক আগে থেকে মেয়েরা এই প্রফেশনে আছে। হ্যাঁ, ছেলেরা একটু বেশি, তার মানে যে মেয়েরা আসতে পারবে না এমন তো না, মেয়েরাও আছে, অনেক মেয়ে আছে ফিমেল ফটোগ্রাফার। সো হ্যাঁ আছে। তবে সিলেটে একটু ব্যতিক্রম, সিলেটে একটু কম ওই তুলনায়, মানে বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় সিলেটে একটু কম, বাট ঠিক আছে, নাই যে এমন না, আছে। জি, আপনি কত সাল থেকে ফটোগ্রাফি করছেন? আমি ফটোগ্রাফিটা আমার স্টার্ট হয় 2019 থেকে, বাট প্রফেশনালি করতেছি 2-2.5 বছর হয়ে গেছে প্রফেশনালি করতেছি সিলেটে। জি, আমি যদি ভুল না করে থাকি আপনি বিদেশে ছিলেন, ইউক্রেনে ছিলেন, সেখান থেকে দেশে কেন আসা হলো? এবং আপনি ক্যামেরাটাও আমি যতদূর জানি ইউক্রেন থেকে নেন। ইউক্রেনে আমার প্রথম যে ক্যামেরা 200D ওইটা ইউক্রেনের। তো পড়াশোনার থ্রুতে ওইখানে যাওয়া, তারপরে যুদ্ধের কারণে, করোনার কারণে দেশে, তারপর থেকে আর কি ফটোগ্রাফিটা করা। আপনি যে ফটোগ্রাফি করছেন, বিভিন্ন ইভেন্ট কভারেজ করছেন, বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করছেন, আমরা দেখছি বিভিন্ন ধরনের ইভেন্ট, পার্সোনাল ফটোগ্রাফিও করছেন। এই পেশাতে একজন ফিমেল হিসেবে কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছেন? প্রতিবন্ধকতা বলতে হ্যাঁ আছে, নাই যে এমন না, অনেক আছে। এমনও হয়েছে যে আমি আমার ফ্যামিলি মেম্বার থেকে অনেক কথা শুনছি, আমার রিলেটিভের কাছ থেকে অনেক কথা শুনছি, আশেপাশের মানুষ, বা ইভেন এমনও হয়েছে অনেক ছেলে ফটোগ্রাফাররাও কথা শুনাইছে। তো ওই দিক থেকে হ্যাঁ ছিল, প্রতিবন্ধকতা অবশ্যই থাকে, প্রত্যেকটা প্রফেশনেই থাকে, তা এই ক্ষেত্রে ছিল। কেমন চলছে আপনার ফটোগ্রাফি? এবং আমরা দেখি যে আপনি ওয়েডিং ফটোগ্রাফি করছেন, সেই ওয়েডিং ফটোগ্রাফি ক্লায়েন্ট কিভাবে ম্যানেজ করেন, বা আপনার টিমে কারা কারা আছে, একটু জানতে চাই আপনার জার্নি। আচ্ছা, আমার হচ্ছে টিমে আপাতত মেয়েরাই, আমি মেয়েদেরকে বেশি প্রাধান্য দিচ্ছি, সেই ক্ষেত্রে আমার টিমে এখন 5 জন মেয়ে আছে, এন্ড সবাই হচ্ছে পড়াশোনাতে আছে। একজন মেডিকেলে পড়তেছে, ও হচ্ছে ফাইনাল ইয়ারে ওসমানী মেডিকেলে, আর একজন এমসিতে আছে ইকোনমিক্স নিয়ে।
তারপরে আরেকজন আছে যে ইন্টার দিছে এবার, তো এরকম আছে, সবাই পড়াশোনাতেই আছে, তো পাশাপাশি ফটোগ্রাফিটাও করতেছে। তো ওই আর কি। আর ক্লায়েন্ট ডিলিং এর ব্যাপারটা যেটা হচ্ছে গিয়ে, আমার একটা পেজ আছে আমার নিজের নামই দিতিত্রিনা, তো সেখান থেকেই আমার ক্লায়েন্টরা নর্মালি আমাকে নক দেয়, বা ওইখান থেকে আমি আমার ক্লায়েন্ট গুলাকে পাই। আর হচ্ছে রেফারেন্স থাকে অনেকের, যেহেতু সিলেটে কাজ করতেছি 2-2.5 বছর থেকে, মোটামুটি সবাই পরিচিত মুখ হয়ে গেছে, ওই কারণে রেফারেন্স থাকে, ওই আর কি, ওই থ্রুতেই ক্লায়েন্ট পাওয়া। জি, এই পেশাতে এসে কোথায় কোথায় আসলে কাজ করার জন্য কোথায় কোথায় গেছেন? শুধু কি সিলেটের মধ্যেই কাজ করেন? সিলেটের বাইরেও আমি কাজ করেছি। ইভেন গত বছর, ইভেন এই বছরের মাঝখানের সময়টাতে আমি ঢাকাতে, আমার ইভেন্ট ছিল, ঢাকাতে কভার করছি। সিলেটের বিভিন্ন জায়গায় আমি ইভেন্ট কভার করে থাকি, যে গোলাপগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এই সাইডগুলোতে প্রচুর ইভেন্ট থাকে। জি, এই যে আপনি ফটোগ্রাফি কাজ করছেন, অনেক মেয়েরা আছেন যারা কাজ করতে চায়, এবং আমাদের সমাজের বর্তমানের চিত্র যদি বলি, এখন ছেলেদের পাশাপাশি মেয়েরাও সব প্রফেশনে সমান তালে কাজ করছে। সেই জায়গায় ফটোগ্রাফিতে অনেক মেয়েরা আসতে চায়, কাজ করতে চায়, জানতে চায় এই জার্নি। সেই ক্ষেত্রে নতুন যারা মেয়েরা আছেন যারা এই ফটোগ্রাফি শিখতে চায় বা কাজ করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে? তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে সিলেটের মেয়েরা অনেক বেশি ইন্ট্রোভার্ট, মানে ওরা প্রচুর পরিমাণ ব্রিলিয়ান্ট থাকে, বাট কাজে লাগায় না এই সময়টাকে। আমি বলবো যে পড়াশোনার পাশাপাশি ফটোগ্রাফি আপনার হচ্ছে পার্ট টাইম জব যে এরকম করে না, ওই রকম আপনি করতে পারেন ফটোগ্রাফিটা। মানে এক হচ্ছে গিয়ে আপনি ভালো একটা জিনিস শিখতে পারছেন, আপনার ওইখান থেকে ইনকামও হচ্ছে, তো করতে পারেন। অনেক মেয়েরা আছে, আমার ওই যে বললাম না, আমার টিমে 5 জন মেয়ে আছে, ওরা পড়াশোনার পাশাপাশি কিন্তু ফটোগ্রাফিটা কন্টিনিউ করছে। তো আপনি যদি চান আপনিও করতে পারেন, আসেন। হ্যাঁ, বাধা প্রত্যেকটা প্রফেশনেই থাকে, তাই বলে যে বাদ দিয়ে দিব বা এই প্রফেশনে আসবো না এমনটা তো না। আসেন, প্রফেশনে আসলে দেখবেন যে না, এখানে কাজ করার অনেক সুযোগ আছে। জি, এই যে আপনি ফটোগ্রাফি করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন জায়গায় গিয়ে তো বিভিন্ন ধরনের ক্লায়েন্ট পান, অনেকের সাথে আপনাকে তাদের সাথে ডিলিং করতে হয়। এরকম কোনো অভিজ্ঞতা আমরা শুনতে চাই যেখানে আসলে খুব বেশি বিভিন্ন কথা শুনতে হয়েছে, এরকম আছে? তো আমরা দেখেছি, যেহেতু আপনি একটু যেমনটা বললাম যে ফিমেল ফটোগ্রাফার, বিভিন্ন জায়গায় গিয়ে এরকম কোনো কথা শুনতে হয়েছে কি যেটা শুনলে আপনার খুব বেশি কষ্ট লাগে? হ্যাঁ, অনেকের ক্ষেত্রে শুনেছি এই জিনিসটা, মানে অনেকের কাছ থেকে অ্যাকচুয়ালি এমন অনেক সাইড টক শুনেছি যে ভাই মেয়ে হয়ে আবার ফটোগ্রাফি করতেছে, মানে অনেক খারাপ কথাও শুনেছি, মানে যেগুলো অনেক একটা সময় মনে হইতো যে না ভাই ফটোগ্রাফিটা ছেড়ে দিই। ইভেন এমনও হয়েছে অনেক রিলেটিভের কাছ থেকে এটা শুনছি, হ্যাঁ আগে মেডিকেলে পড়াশোনা করতো, এখন ফটোগ্রাফি করছে। সো জিনিসটা একটু লাইক ফটোগ্রাফি বা এটা কি জিনিস, এটা তো না করলেও হইতো, সে তো প্রাইমারি স্কুলের টিচার হইতে পারতো, মানে যে পড়াশোনা করছে সেটা দিয়ে সে প্রাইমারি স্কুলের টিচার হইতে পারতো। এই কথাগুলোও শুনেছি অনেকটা সময়, তখন মনে হইতো যে না ফটোগ্রাফিটা ছেড়ে দিই। কিন্তু লাকিলি আমি অনেক সাপোর্টিভ একটা ফ্যামিলি পাইছি, যার কারণে আমার বাবা মা কখনো আমাকে এটা শিখায় নাই যে তুমি সব মানে যে কোনো একটা জিনিসে গেলা ওইটা ছেড়ে দিবা। ওই কারণে ছাড়ি নাই, কন্টিনিউ করছি। অ্যান্ড এখন যে মানুষগুলো আমাকে একটা টাইমে বলতো যে না ওই যে প্রাইমারি স্কুলের টিচার হওয়াটাই ভালো ছিল, ওই মানুষগুলো এখন আমাকে নিয়ে গর্ব করে। সো সেইটা অনেক পাওয়ার একটা বিষয় যে ফটোগ্রাফি আমাকে ওই জিনিসটা দিয়েছে, অ্যান্ড আমি করতে পেরেছি ফটোগ্রাফি করেই। এই পেশাতে কষ্ট বেশি নাকি টাকা বেশি? দুইটাই বেশি। অনেকেই বলে যে আরে ফটোগ্রাফি এটা তো কোনো কষ্টই না, যে যাচ্ছে কিছু সময় থাকছে। ইভেন আমি এমনও শুনেছি অনেক মানে লাইক ইভেন্টে গেলাম, অনেক ধরেন ক্লায়েন্টের রিলেটিভ আসলো, খাইতে বসলাম, বললো ফটোগ্রাফারদের কি ভালো, ওরা ছবি তুলতেছে, খাচ্ছে দাচ্ছে, টাকা নিয়ে আবার চলে যাচ্ছে, মানে কোনো প্যারা নাই বা টাকাই টাকা। কিন্তু যারা এই প্রফেশনে আছে তারাই শুধুমাত্র বুঝে যে আমরা যে জিনিসটা করি, যে 4 ঘন্টা একটা ডিভাইস নিয়ে দাঁড়িয়ে থাকা, 4 থেকে 5 ঘন্টা একটা ইভেন্ট কভার করা, মেন্টালি কতটা স্ট্রেস যায়। আর মানে আমি ভেন্যুতে ঢুকা মানে একটা ফটোগ্রাফার ভেন্যুতে ঢুকা মানে ওই ভেন্যুটা আপনার আন্ডারে থাকা লাগবে, আদারওয়াইজ আপনি ওইখানে কাজ করতে পারবেন না। তো ওই জিনিসটা মেনটেন করা, এত এত মানুষ যায় একটা বিয়েতে, ওই মানুষগুলাকে ফটোগ্রাফারদের মেনটেন করা লাগে। সো সেইটা একটা প্যারার বিষয়। সাথে সাথে হচ্ছে গিয়ে আপনি ওই 4 ঘন্টা 5 ঘন্টা কাজ করছেন, তারপরে পিছনের যে আমাদের যে স্ট্রাগলটা সেটা অনেকে দেখে না।
যেমন হচ্ছে আসার পরে আপনার এডিট করা লাগে, ক্লায়েন্টকে ফাইল ডেলিভারি দেওয়ার ব্যাপারটা, সেইটা হচ্ছে অনেকেই জানে না যে ওই ওই ওইখানে কি হয়। আমরা তো ওইটা দেখাই না, আমরা দেখাই শুধুমাত্র ছবি ডেলিভারি দিয়ে দিচ্ছি, ছবি তুলতেছি, আউটপুটটা দেখছি, কিন্তু আউটপুটটার পিছনে যে একটা স্ট্রাগল থাকে সেটা অনেকেই জানে না। তো হ্যাঁ, কষ্ট আছে, কষ্টের পাশাপাশি টাকাটাও আছে। বিভিন্ন জায়গায় তো বিভিন্ন ইভেন্টে গিয়েছেন, পার্সোনাল ফটোগ্রাফি করছেন, এমন কোনো ইভেন্টে গিয়ে মনে হয়েছে যে না আজকের ছবিটা তুলে খুব বেশি ভালো লাগছে, এরকম কোনো হ্যাঁ, অভিজ্ঞতা? অনেক 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 আছে, কিন্তু ওই দিক দিয়ে আমার একটা মানে কষ্টের জায়গাও আছে, যেহেতু ফিমেল ফটোগ্রাফার। তো ফিমেল ফটোগ্রাফারদের ক্ষেত্রে একটা জিনিস হয় কি, আমরা চাইলে সবকিছু পোস্ট করতে পারি না। আমার পেজ আছে, আমি রেগুলার ইভেন্ট কভার করি, আমার সিলেটে আমার রেসপন্স অনেক বেশি, সেই তুলনায় আমি আমার পেজে ছবি দিতে মানে পোস্ট করতে পারি না। ওইটার একটাই রিজন যে সবাই হচ্ছে আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে যারা পর্দা করেন, অ্যান্ড আমি আমার ক্লায়েন্টের আমি শুরু থেকেই এটা আমি মানে আমার যখন ফটোগ্রাফি শুরু করছি তখন থেকেই আমার একটাই কথা ছিল যে আমি আমার ক্লায়েন্টের প্রাইভেসি 100% মেনটেন করব। দ্যাটস ওয়াই সিলেটি আপুদের বা সিলেট বলেন সিলেটের বাইরে বলেন আপুদের ট্রাস্টের জায়গাটা হচ্ছে আমি, ওইখান থেকে আমি ট্রাস্টটা ভাঙতে চাই না। তো ওই কারণে আমি আমার পেজে ছবি আপলোড দিতে পারি না। তো ওইটা হ্যাঁ একটু খারাপ লাগার জিনিস আছে যে এত এত কাজ করি কিন্তু ছবি আপলোড দিতে পারি না। আর হ্যাঁ, অনেক ইভেন্টে গেলেই মনে হয় যে না আজকের আউটপুটটা অনেক ভালো আসছে, কিন্তু সেই সেই জায়গায় আনন্দটা যেই রকম কষ্টটাও থেকে যায় যে আপলোডটা দিতে পারছি না। জি, এই যে বিশেষ করে ওয়েডিং ফটোগ্রাফি করেন, বিভিন্ন ইভেন্ট থাকে রাতের বেলা, হুম। সেই জায়গাটা আপনারা কিভাবে কাভারেজ করেন? পরিবার এই ক্ষেত্রে কতটুকু সাপোর্ট করে, বা রাতে যেহেতু ইভেন্ট করতে হয় ক্লায়েন্টের বাসায় থাকেন কিনা, বা নাকি ভোরবেলা আসেন, এখানে আসলে কতটুকু সেফটি বা এই জায়গাটা কিভাবে মেনটেন করেন একটু জানতে চাই। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আমার ক্লায়েন্ট যারাই আমার ক্লায়েন্ট থাকেন সিলেটের বাইরে যারা থাকেন তাদের সাথে আমার আগেই কথা থাকে যে আমার ট্রান্সপোর্ট কস্টটা ওনাদের দেওয়া লাগবে। তো ট্রান্সপোর্টের যে ব্যাপারটা ওই ক্ষেত্রে গাড়িটা সিলেক্ট করি আমি, মানে আমি আমার পরিচিত বা আমার যে ড্রাইভার আছে আমি ওনাকে নিয়ে যাই। তো সেই ক্ষেত্রে উনি ওইখানে স্টে করে আমি যত সময় ইভেন্ট করি উনি আমার সাথে থাকে। তারপর ধরুন 4 ঘন্টা 5 ঘন্টার ইভেন্ট কভার শেষ হইলো, আর আমার ক্লায়েন্টকে বলা থাকে যে আমি ঠিক আছে আপনাকে দিনের বেলা অনেকটা টাইম দিয়ে দিচ্ছি, কিন্তু রাতের বেলা আমার 11:30 12টার মধ্যে আমাকে ছেড়ে দেওয়া লাগবে। সেক্ষেত্রে হ্যাঁ, আমার ক্লায়েন্টরাও আমাকে প্রচুর পরিমাণ সাপোর্ট করে, সেই ক্ষেত্রে আমাকে 12:30 মানে 12টা 12:30 করে না, 12টার মধ্যেই আমাকে ছেড়ে দেয়। তো হ্যাঁ, আমি কখনো ক্লায়েন্টের বাসায় গিয়ে স্টে করি না, আমি ব্যাক করি আবার সিলেটে। তো সেই ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ ক্লায়েন্টের সাপোর্টটা অনেক বেশি থাকে, এন্ড ওনারাও ওইভাবেই আমাকে নিয়ে যায় আর কি। এখন পর্যন্ত আমি যদি বলি সবভাবে, যেহেতু আপনি যেমনটা বলছিলেন যে ফিমেল, অনেক ধরনের বাধার সম্মুখীন হয়েছেন, প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন, আর সামাজিকভাবে কোথাও হ্যায় প্রতিপন্ন হয়েছেন কিনা, যেটা আসলে আপনাকে খুব বেশি কষ্ট দেয়, অনেক সময় কান্না আসে এই কথাগুলো শুনে, এরকম? সামাজিকভাবে অনেকের কাছ থেকে অনেক কিছু শুনেছি, যেমন অনেক ছেলে ফটোগ্রাফারদের থেকে অনেক কিছু শুনেছি। এমন হয়েছে ভাই, মেয়ে ফটোগ্রাফার এ আবার কি ছবি তুলবে, এত ছবি তুলতে পারে না, বা মানে এইরকম একটা হাব ভাব নিয়ে থাকে যে মেয়ে ফটোগ্রাফার, সে তো মেয়ে বলে তার পপুলারিটি বেড়ে গেছে, সে তো কাজ করে না বা কাজ পারে না। ওই দিক দিয়ে একটা খারাপ লাগার জিনিস আছে। আমার মনে হয় যে ফিমেল দেখার আগে ফটোগ্রাফার, আমি সবসময় এটা বলতে চাই যে আপনি ফিমেল দেখার আগে একটা ফটোগ্রাফার হিসেবে আমাকে বিবেচনা করেন, যে আপনি আমার কাজ দেখেন তারপরে না হয় কথা বলেন। আমি এইটা বলবো প্রত্যেকটা ফটোগ্রাফারকে সেম দিনে, মানে ফিমেল না বলে অ্যাজ এ ফটোগ্রাফার হিসেবে আমাকে নেন। ফ্যামিলি প্রচুর পরিমাণ সাপোর্ট দিছে যে না তুমি যেহেতু কন্টিনিউ করতেছো কন্টিনিউ করো। তারপর থেকে আবার না, তারপরে আবার আমার ক্লায়েন্টদের এত এত ভালোবাসা, এত এত সাপোর্ট। আমি সবসময় এটাই বলবো সিলেটের ক্লায়েন্টরা বা আমার যে ক্লায়েন্টগুলা প্রত্যেকের এত 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 রেসপন্স ছিল, এত সাপোর্ট ছিল। ওনারা মানে ওনাদের ছবি আমি আপলোড দিতে পারি না, সেক্ষেত্রে ওনারা আমার পেজে নিজে থেকে রিভিউ দিয়ে দেন। তো এইটা অনেক ভালো লাগার একটা জিনিস। ওই দিক চিন্তা করলে বাকি সবকিছু মানে কি হয়ে যায় যে না যে যাই বলুক না কেন এখন আর গায়ে লাগে না, সয়ে গেছে আর কি ব্যাপারটা, ওই আর কি। জি, মেয়েদের ক্ষেত্রে আবারও আসতেছি, যেহেতু আপনি একজন মেয়ে এবং আপনার টিমেও বেশিরভাগই মেয়ে, এদের নিয়ে আপনি কাজ করছেন এবং এদেরকে আপনি প্রফেশনালি শেখাচ্ছেন ফটোগ্রাফি। নতুন যারা আসবে মেয়েদের ক্ষেত্রে এই প্রফেশনটা কতটুকু সেফ, এই প্রফেশনটা থেকে তারা কতটুকু আর্নিং করতে পারবে, এই প্রফেশনটা তাদের জন্য কতটুকু পারফেক্ট, আপনি কি বলবেন?
সেফের যে জিনিসটা, আমরা যারা ফিমেল ফটোগ্রাফার তাদের ক্ষেত্রে কি হয়, ম্যাক্সিমাম আমাদের ইভেন্ট থাকে যারা হচ্ছে পর্দা মেনটেন করে, বা যে আপুরা হচ্ছে গিয়ে ছেলেদের সামনে যায় না, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা কিন্তু অলরেডি একটা রেস্ট্রিকশন জোনে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের ছেলেদের সাথে এতটা কাজ করা লাগতেছে না, সেক্ষেত্রে আপনি আপনার সেফটিটা নিজেই মেনটেন করতে পারতেছেন। সেখানে সব মেয়েরা থাকতেছেন, মেয়েদের সাথে কাজ করতেছেন। সিলেটে এই জিনিসটা বেশি, যে আমরা যখন ভেন্যুতে যাই, আমাদের আমাদের যে পার্টটা থাকে, বা আমরা যে ব্রাইডের সাইডে থাকি, ব্রাইডের সাইডে কোনো ছেলে যায় না। তো সেই ক্ষেত্রে আপনার সেফটিটা আপনি নিজেই মেনটেন করতে পারতেছেন। সেই ক্ষেত্রে সেফটি নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। সেফটিটা একদম 100% আপনি সিকিউর থাকেন ওই জিনিসটাতে, যে ওইখানে কোনো ছেলে যাবে না, বা আপনার হচ্ছে গিয়ে কোনো ছেলেরা ডিস্টার্বও করে না আপনাকে। সেক্ষেত্রে অনেকটাই সেফটি থাকে এই প্রফেশনে। ওকে, আপনি যেহেতু পড়াশোনা করছেন, এখনো পড়াশোনাতেই আছেন, আপনার প্রফেশনও আরেকটা ছিল ডাক্তারি প্রফেশন, সেই জায়গা থেকে আপনি সরে এসেছেন ফটোগ্রাফিটাকেই আপনি এখন পেশা নেশা দুইটাই বলতে পারি আমরা, সেটাই করছেন। তো একটা সময় তো মেয়েদের স্বামীর ঘরে যেতে হবে, স্বামীর সংসার করতে হবে, এই ক্ষেত্রে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আপাতত ফটোগ্রাফি নিয়ে আছি। ভবিষ্যতে যদি মানে বিএটি এর যে ব্যাপারটা বলতেছেন, সেক্ষেত্রে চেষ্টা করব সাপোর্টিভ একটা ফ্যামিলি বাছাই করার জন্য। এখনের জেনারেশনে বা বাবা মা ঠিক আছে পছন্দ করে দেয়, সাথে সাথে নিজেদেরও একটা পছন্দ থাকে। তো সেই ক্ষেত্রে বাবা মা তো যে কারো কাছে দিয়ে দিবে না, তো সেক্ষেত্রে চেষ্টা করব যে সাপোর্টিভ যেন একটা ফ্যামিলি পাই, যেখানে হচ্ছে আমার প্রফেশনটাকে সম্মান দিবে, আমাকে কাজ করার সুযোগটা দিবে। তো ইচ্ছা আছে মানে এর পরেও হচ্ছে ফটোগ্রাফিটা মানে সারা জীবন কন্টিনিউ করতে চাই। জি, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার অনেক না বলা কথা আমরা জানতে পেরেছি, আশা করি দর্শকরাও জানতে পেরেছে। সবশেষ যদি যারা আগ্রহী এই ফটোগ্রাফি শিখতে, ছেলে হোক মেয়ে হোক, তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে? একটা জিনিসই বলবো, যে আপনি যখন আসবেন শিখে আসবেন, জিনিসটা আগে শিখবেন। অনেকে আছে কি হয়, টাকার জন্য ফটোগ্রাফিটা শুরু করে দেয়, যে আমি পারি না পারি আমি তো টাকা পাচ্ছি। এই জিনিসটা না করে ক্লায়েন্ট কি চাচ্ছে, ক্লায়েন্ট আপনার কাছ থেকে কতটা স্যাটিসফাইড, এই জিনিসটা সবসময় খেয়াল করবেন, মাথায় রাখবেন। আমার এমন অনেক ক্লায়েন্ট আছে যারা আমাকে এইটা পর্যন্ত বলছে যে আপনি অনেক এফোর্ট দিয়ে কাজটা করছেন। সো আমি এটাই বলবো যে আপনার যারাই আসতে চাচ্ছেন, প্লিজ ক্লায়েন্টকে এফোর্ট দিবেন। ক্লায়েন্ট আপনার মানে মানে টাকাটা যে পাচ্ছেন, টাকাটার বিনিময়ে আপনি ভালো একটা কাজ দিবেন। আপনি যদি এফোর্ট দেন, ক্লায়েন্ট আপনার ওই ক্লায়েন্টটাই বারবার আপনার কাছে আসবে। সো এফোর্টের জায়গাটা, এফোর্টটা দিবেন, ভালোভাবে কাজটা করবেন, ভালোবেসে কাজটা করবেন, টাকার জন্য না। কাজটা ভালোবেসে করবেন, টাকাটা অটোমেটিকলি চলে আসবে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেকক্ষণ কথা বললাম, আপনার হাতেও ক্যামেরা, আমার একটা ছবি তুলে। অবশ্যই। সুপ্রিয় দর্শক, আজকের যে কথা হয়নি বলা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিতি তালুকদার ট্রিনা, একজন ফিমেল ফটোগ্রাফার। তিনি বলছিলেন যে আসলে আমাকে একজন ফিমেল ফটোগ্রাফার বলার আগে ফটোগ্রাফার হিসেবে বিবেচনা করেন। আমিও কাজ করি সবার সাথে, সমাজের সব জায়গায় ছেলেরা মেয়েরা একসাথে কাজ করছে, ফটোগ্রাফিতে কেন নয়? সব বাধা বিপত্তিকে সামলে নিয়ে, প্রতিবন্ধকতাকে দূর করে সাহসের সাথে এগিয়ে যাচ্ছে দিতি তালুকদার ট্রিনা সহ তার টিম। আজকের যে কথা হয়নি বলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।